প্রতিমাবাবু, বাংলা নিউজগ্রাফে নমস্কার। প্রসঙ্গ হলো, আমরা দেখলাম যে কিছুদিন আগে এই নিট প্রশ্নপত্র নিয়ে কিন্তু গোটা ভারতবর্ষ একদম তুলকালাম, এবং তার পরিবর্তে যিনি শিক্ষামন্ত্রী তাকেও পদত্যাগ করতে হলো। এই যে ককরোচ জনতা পার্টি বলে যে পার্টিটার আবির্ভাব হয়েছে, আমি প্রথমেই আপনার কাছে যাব যে এই ককরোচ পার্টির আবির্ভাব এবং তাদের যে পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে এবং তাদের পিছনে যারা মদত দিচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনার বিশ্লেষণ কি? না না, এটা তো একটা পুরনো ডিজাইন। যেভাবে 2012-13 সালে যেভাবে আপের উদ্ভব হয়েছিল একটা অ্যান্টি করাপশন মুভমেন্ট থেকে, তার আগে ওইখানে দিল্লি রেপের একটা ইস্যু উঠেছিল। তো এবং পরবর্তীতে এর মাঝে আমরা দেখেছি একটা উঠলো আপনার ফার্ম বিল, কেমন। তো আর একটা হালকা উঠেছিল, সেটা খুব একটা মানে ওগুলোর পেছনে বড় বাইরে কিছু ছিল না, তবে উঠেছে আরো কয়েকটা খুঁটোখাটরা ছিল। একটা আম্বেদকর ওরিয়েন্টেড ছিল, একটা রেলের পরীক্ষা ঘটিত ছিল যেটাতে প্রচন্ড ভ্যান্ডালিজম হয়েছিল। কিন্তু সেগুলো মূলত এক একটা কমিউনিটি ওরিয়েন্টেড ছিল। কিন্তু এই যে তিনটে ইস্যু আমি যেগুলো বললাম, যে একটা করাপশন, ফার্ম বিল, আর এইটা এলো হচ্ছে এডুকেশন, নিট পেপার লিক। এখন এগুলো একটা ডিজাইনে পড়ে। এই ইস্যুগুলো ভারতবর্ষে প্রায় 33 কোটি 30 কোটি ওই জেনজি যাদের বলা হচ্ছে তারা আছে। ইভেনলি নেই, উত্তরপ্রদেশ বিহারে বেশি আছে, পশ্চিমবঙ্গে কম আছে পপুলেশনের তুলনায়, কারণ পশ্চিমবঙ্গের ফার্টিলিটি রেট খুব কম। তো সাউথে কম আছে। তো এখন এগুলো হচ্ছে ট্রিগার করানো, কমন ইস্যু দিয়ে ট্রিগার হয় একটা। এই যে ককরোচ জনতা পার্টি কিছুই না, তেমনি ফার্ম বিলের এগেনস্টেও যে ফোরামটা হয়েছিল সেটারও নাম কেউ জানতো না। আপও হওয়ার আগের দিন অব্দি কেউ তার নাম জানতো না, কেমন। তো এইগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা নতুন ফরম্যাট। এই ফরম্যাটটা আসছে আরো টেকনোলজি ওরিয়েন্টেড হয়ে। ইনস্টাগ্রাম দিয়ে যে মুভমেন্ট করা যেতে পারে দেখা গেল। তো এখনো ইনস্টাগ্রাম দেখা গেল, এরপরে আরো কোনো কিছু দেখা যাবে যেগুলো আমরা দেখি না। তো এইগুলো হচ্ছে, এবং এগুলো সুতরাং তার পরপরই একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কোইন্সিডেন্স হতেও পারে কিংবা নাও হতে পারে, যে প্রধানমন্ত্রীর একটা পোস্ট সেটা উড়ে গেল মেটা থেকে, কেমন রেস্ট্রিক্ট করে দিল। এখন এই বিগ ডেটা, এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, বিগ ডেটা কোম্পানি মানে এই যে মেটা ইত্যাদি, মেটা, গুগল, এই যে বড় কোম্পানিগুলো, তো তাদের নিয়ে টুইটার, তো এদের সঙ্গে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, ডিপ স্টেট ইম্প্যাক্টস, এগুলো নিয়ে অনেক দিন ধরে রিসার্চ হচ্ছে। আর আমরা যেহেতু এই যে অ্যারাব স্প্রিং বা কালার রেভলিউশনের একটা মডেল দেখতে পেলাম আমাদের চারপাশে, এমনকি আমাদের লাদাখেও হঠাৎ করে বলা নেই ক নেই ভাঙচুরটা হয়ে গেল, কেমন। তো এই যে অ্যাপ্রোচটা, এটা সুইফট আসে, খুব সুইফট হয়। সুইফট হয় মোটামুটি যা দেখা গেছে, সুইফট হবে। এবার যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কোথাও একটু স্লিপ হয়, তাহলে পরে এটা ফ্লেয়ার আপ করবে ওই পয়েন্ট থেকে, যেমন বাংলাদেশে হয়েছে। তারপরে আমাদের এখানেও কিন্তু হতে পারত, কারণ সিআরপিএফ একজন এই কাণ্ডটা ঘটেছে, একজনই করেছে পেলেট গান। তো এইটা থ্যাঙ্কফুলি সেটাকে ওখানেই থামিয়ে দিয়েছে। তো এইটা করে এর পেছনে সুতরাং এটার পেছনে এটা ঠিক ডোমেস্টিক ওরিয়েন্টেড নয়। কেন ডোমেস্টিক ওরিয়েন্টেড নয়? এরকম মুভমেন্ট আমরা এবারে এই প্রথম দেখলাম, যেখানে টপ টপ করে, মনে রাখবেন বাইরে থেকে লোক কিন্তু ফার্ম বিলের ক্ষেত্রেও এসেছিল, কিন্তু মূল যারা মুখ ছিল তারা এখানকার ছিল। এবারে একটা নতুন ফেনোমেনন দেখা গেল, যে বাইরের থেকে কে দুম করে নামলো হয়ে গেল। হ্যাঁ, তার আগে আপের সঙ্গে লিঙ্ক ছিল, সেটা ঠিক আছে, কিন্তু আপ তো কোনো আইডিওলজিক্যাল প্ল্যাটফর্ম না। তো এইটা যখনই হয়ে গেল, এবং তারপরে বহু প্রশ্ন উঠল। ধরুন এখন যা এয়ারফেয়ার আছে, দেশের ভেতরেই এয়ারফেয়ার দ্বিগুণ, তো বিদেশের ফেয়ারগুলো প্রচন্ড হাই, লোকে বিদেশ যাচ্ছে কম ইদানিং।
তো ফলে এই ছেলে মেয়েগুলো আমি এক দুটো ছেলেকে দেখলাম, কথা বললাম, যারা বিদেশ থেকে চলে এসছে এবং তারা এসছে মোদী সরকারকে সরাবে বলে। এটা আমি শুরুতেই বলেছিলাম যে এটার পেছনে এটাই আছে। তো ওর সামনে একটা ইস্যু নিয়ে এসছে, একটা ইস্যু পেয়ে গেছি। এটা সব এগুলো খুব ডিজাইন হয়, মানে যারা এটা করে। সুতরাং এটা কোনো এই যেভাবে ঘটেছে তাতে প্রচুর পয়সা লাগে এবং পরে আমরা দেখলাম যে দুবাই থেকে লেবারদের পাঠানো হয়েছে, এমনকি উত্তরপ্রদেশ থেকে পাঠানো হয়েছে। এটা তো আজকালকার দিনের একটা জানা জিনিস, একটা পলিটিক্যাল র্যালি হলেও 500 টাকা করে যারা যায় তাদের দেয় টাকা। সুতরাং কেউ আগের মতো আইডিওলজিক্যাল পলিটিক্স আর নেই যে মানুষ ঝান্ডা হাতে নিয়ে না খেতে পেয়ে হলেও ঝান্ডা হাতে নিয়ে যাচ্ছে টাইপের, ওটা আর নেই। সুতরাং এই যে মোবিলাইজেশন, এই পুরো জিনিসটা, তার তো টাকা আছে, টাকাটা এলো কোথা থেকে, কেনই বা এলো, কেন এই সময়টাকেই বাছা হলো? হ্যাঁ, তো এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে সরকার কমপ্লাসেন্ট হয়ে গেছিল, কারণ পলিটিক্যাল অপোজিশন নেই সরকারের। তারা যেমন নিটের ঘটনাটা ঘটেছে 2 মাস আগে, তারপরে তারা নতুন করে পরীক্ষা নিয়েছে ঠিকই, কিন্তু হ্যাসেলটা হয়েছে ছাত্রছাত্রীদের। ডিমান্ড ছিল ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে। ধর্মেন্দ্র প্রধানকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তারও তো অনেক দিন হয়ে গেছে, তার তো ফ্যাটিক হওয়ার কথা, ডিপার্টমেন্টাল একটা ফ্যাটিক আছে। তাকে রিসাফল করতে কিছুই অসুবিধে হতো না, রিসাফল করানো যেত, সরিয়ে নেওয়া যেত। তো সরকার অনেক কিছুই করতে পারতো ওর মাঝখানে, যেগুলো টিপিক্যাল ফেস সেভার্স হয়। কেমন একটা অপটিক্স তো দরকার পড়ে, সব সরকারেরই ভুল হয়, সব সরকারেরই সবকিছু হয়, তো সেটাকে ম্যানেজ করতে হয়। সেটাতে সরকার বেশ বসেছিল। তো হঠাৎ করে দে রিয়ালাইজ, অ্যান্ড বাই দ্য টাইম দে রিয়ালাইজ, তখন ওরা বুঝতে পেরেছে যে এখন যদি আমি এটাকে বার না করে দিই, কারণ সরকারের কাছে এইটাই মূল সমস্যা, যে সরকারের কাছে বড় কিছু এজেন্ডা ছিল। সেই জন্যই বললাম যে ওই টাইমটাকে বাছা হলো কেন? 2 মাস আগে হয়ে যেতে পারতো ফাটাফাটিটা, সবকিছু হয়ে যাওয়ার পর কেন? দেখুন, সেখানেও একটা ইস্যু আসতে পারে। এই যে এত কোচিং সেন্টারগুলো থাকে, এই যে দ্বিতীয়বার পরীক্ষা হওয়াতে কোচিং, এই লিক ফিকের সঙ্গে কোচিং সেন্টাররা জড়িত থাকে, তাহলে তখন তাদের কিন্তু অনেক গ্রিভান্স থাকবে। যখন রি এক্সামিনেশন হবে তাদের কেসটা পুরো ঘেঁটে গেছে ছকটা। আর এটা একমাত্র সরকার জানবে যে এর পেছনে কারা কারা টাকা দিয়েছে, কোথায় কি আছে। তবে বিদেশের যে স্পন্সরশিপ আছে সেটা এবং পলিটিক্যাল সাপোর্ট আছে, সেটা ইতিমধ্যে এক্সপোজড। কারণ আপনার লন্ডনে এবং বিভিন্ন জায়গায় আমিও দেখতে পাচ্ছি, নানান জায়গায় আমার বন্ধু বান্ধবের ভেতর, যে সেখান থেকে একটা মোবিলাইজেশন হচ্ছে। তো এই মোবিলাইজেশনটা দেখুন, আপনাকে মনে রাখতে হবে যে রাহুল গান্ধী অনেকদিন ধরে বিদেশ থেকে দেশে মোবিলাইজ করানোর চেষ্টা করছেন। তো সুতরাং সবগুলো দেখলে, এবং সোরস বলল আমি সরাবো, এই সবগুলোকে যখন আপনি নিয়ে আসছেন তখন অফকোর্স এটা হচ্ছে। আর ইন কন্টিনিউয়েশন উইথ দ্য পাস্ট অ্যাটেম্পটস, আর এটার মধ্যে নতুনও কিছু নেই। আমি আবার এটাও বলবো যে জিনিসটাকে যতটা দেখতে বড় লাগছে, সেটা খানিকটা সরকারের অপদার্থতার কারণে। কারণ আপনি যখন আপনি জানেন যে তাহলে 2013 সাল থেকে এগুলো চলছে, কেমন? এর কারণ হচ্ছে যারা বিদেশি শক্তি, তারা আরেকটা শক্তি, সে কখনো চাইবে না তার একটা কম্পিটিটর উঠুক, আরেকটা দেশ ক্রমাগত পাওয়ারফুল হচ্ছে, সুতরাং সে তাকে ডিস্টেবিলাইজ করতে চাইবেই। চীনকে কম চেষ্টা করা হয়েছে ডিস্টেবিলাইজ করার, হয়েছে তো আমাদের আরো বেশি হবে, কারণ আছে অনেক। তো সেই সুতরাং, কারণ একটা বড় কারণ হচ্ছে আমাদের একটা গণতন্ত্র আছে, তার সূত্র ধরে ঢোকা যায়, ওর ক্ষেত্রে ওই লজিক আনা যায় না। তো এখন এক্ষেত্রে সরকারের কমপ্লাসেন্সির জন্য হয়েছে খানিকটা, সেটা তারা যদি আগেই একটুখানি কনসার্ন থাকতো, একটু যদি অ্যালার্ট থাকতো, তাহলে আমার মনে হয় না ঘটনাটা এই অবধি যেত। এফার্ট তো থাকবেই, এবং এই ককরোচ জনতা পার্টি, এই প্রোটেস্ট ইজ নট দ্য লাস্ট প্রোটেস্ট। আমি এটা ককরোচ নাম নিয়ে আসবে না লিজার্ড নাম নিয়ে আসবে আমি জানি না, কিন্তু আরেকটা হবে। এবং আরেকটা বিষয় যে আপনি তুললেন, দুবাইয়ের কথাও তুললেন, সেখান থেকে যেমন লোক এসছে, কিন্তু যখন ওই যন্তর মন্তরের সামনে ধর্না এবং এই আন্দোলন চলছিল, আরেকটা বিষয় যেটা চোখে এসছে, যে প্রচুর খাবার আসছে, সেটাও ওই দুবাই, বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত মূলত দেশগুলো থেকে প্রচুর মানে লক্ষ লক্ষ টাকার খাবার আসছে যারা আন্দোলন করছে তাদের জন্য। মানে এই চিত্র কিন্তু জানি না, ওটা আমার খোঁজ নেওয়া হয়নি। কারণ পাকিস্তান থেকে কেউ খাবার বুক যদি করে, তাহলে পেমেন্ট কি করে করবে? পাকিস্তান থেকে আমাদের দেশে পেমেন্ট করা যায় বলে তো জানি না।
তো আমি ঠিক জানি না। তো ওই বিষয়টা কিন্তু প্রচুর খাবার আসছিল এবং মানে অঢেল ব্যবস্থা ছিল, এবং এই অঢেল মুভমেন্টের সঙ্গে অঢেল ব্যবস্থা এটা আমরা ফার্ম বিল থেকে দেখতে শুরু করলাম। তার আগে আপের সেই অ্যান্টি করাপশন যে আমাদের ইয়ের প্রোটেস্ট, কি নাম ওই ভদ্রলোকের, মহারাষ্ট্রিয়ান, তো তার প্রোটেস্টেও কিন্তু এই এত ইয়ে ছিল না, মানে প্রাচুর্যের বহর ছিল না, এবারে আছে। এগুলো শুধু খাবার নয়, খাবারের হয়তো দাম আছে, কিন্তু আমি তো আপনাকে বললাম যে এই যে ছেলেমেয়েরা এলো, ধরুন আমার বাড়ির একটা বাচ্চা বিদেশে পড়ে, কেমন, তো সে আসবে, প্যাসেজ মানি হিউজ, তারপরে এরা এসছে, হোটেলে থেকেছে। সুতরাং যারা অত টাকা খরচ করে এসেছে, হোটেলে থেকেছে, তারা যে একটা হোটেলে পার্টি করবে, তার মধ্যে আমি আর অস্বাভাবিক কিছু দেখি না। সুতরাং এখানে আমি বলবো আমাদের প্রচুর সিস্টেম, সরকারের প্রচুর সিস্টেম ল্যাপস আছে, কমপ্লাসেন্সি, পলিটিক্যাল কমপ্লাসেন্সি আছে, দে টুক অপোজিশন টু ইজি, অনেক কিছু মিলেমিশে হয়েছে। এবং মানে এটাকে এর বেশি গুরুত্ব দিতে আমি আর রাজি নই। তারা যেহেতু কমপ্লাসেন্ট ছিল, তাই জন্য এই অবধি যেতে হয়েছে। এই যে সূত্রটা ছিল হচ্ছে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, এবং শুরু করেছিল ককরোচ জনতা পার্টি। তারপরে দেখা গেল আন্দোলনটা যখন তীব্র থেকে তীব্রতর দিকে যাচ্ছে, আমাদের কলকাতাতেও এইটা একটা মিছিল আয়োজন করা হয়েছিল এসএফআই এর তরফ থেকে, এবং সেখানেও দেখা গেল যে এই ককরোচ জনতা পার্টির কিছু সমর্থক স্টুডেন্ট তারাও যুক্ত হয়ে একত্রিতভাবে একটি মিছিল করা হয়েছিল। মানে কোথাও পিছন থেকে এসএফআই, ডিওয়াইএফআই বা লেফটপন্থী যে সংগঠনগুলো আছে তারাও যোগদান করেছিল এই আন্দোলনের সঙ্গে। কিভাবে দেখছেন বিষয়টাকে? আমি তো আবারও আপনাকে বলছি যে আপের আইডিওলজি, আপ কি কোনো একটা আইডিওলজি চর্চা করতে করতে একটা দল হয়েছে? কংগ্রেস একটা আইডিওলজি চর্চা করতে করতে হয়েছে, বিজেপি একটা আইডিওলজির চর্চা করতে করতে হয়েছে, সিপিএম একটা আইডিওলজির চর্চা করতে করতে হয়েছে। আপ তো নয়, আপ একটা প্ল্যাটফর্ম। ইভেন কংগ্রেসও পুরোটা আইডিওলজির চর্চা করে হয়নি, আর কংগ্রেস একটা প্ল্যাটফর্ম ছিল মূলত, যাতে সব ধরনের জাতীয়তাবাদী থেকে কমিউনিস্ট সব ঢুকে গেছে। তো তো সুতরাং এক্ষেত্রে এগুলো কাজ হচ্ছে, আপনি সে বাংলাদেশের ওই কি জানো বৈষম্য বিরোধী আন্দোলন বলুন আর যাই বলুন, সব জায়গাতেই এগুলোর কাজ হচ্ছে হঠাৎ করে একটা মেকশিফট প্ল্যাটফর্ম, এবং সেই প্ল্যাটফর্মটাকে ধরে একটা ইস্যু, কমন ইস্যু, যে কমন ইস্যুটাতে ছাত্রদের তো আনতেই হবে। ছাত্রদের দুটো কারণে আনতে হবে। প্রথম কথা হচ্ছে তারা ইমোশনাল হবে, তাদেরকে ট্রিগার করা যায়। একটা বুড়ো লোককে আমাকে এসে কেউ কথা বলে ট্রিগার করতে পারবে না, কারণ আমি যেটা বুঝি। সুতরাং বাচ্চাদেরই তো করা হবে। দ্বিতীয়ত হচ্ছে যে বাচ্চাদের সামনে রাখলে, যে কোনো আন্দোলনের নিয়ম হচ্ছে যে এই মানে যুবক বা বাচ্চা এবং মহিলা, শিশু, এদেরকে সামনে রাখলে পরে, তাহলে পরে যখন এটাকে হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করা যায়, একটা পুলিশ কোনো অ্যাকশন নিলে এটার একটা বিশাল সেন্টিমেন্টাল ইম্প্যাক্ট হয়ে যায়, যেটা আমরা বাংলাদেশে দেখেছি। তো সেম জিনিস এক্ষেত্রে করা হয়েছে। আপনি ওই জন্য দেখবেন, কিন্তু এনআরকিটাকে হচ্ছে এখানে, এদের আসল হিডেন কার্ডটা হচ্ছে এনআরকি। এটা চললে ওই ফোর্সগুলো ঢুকে যাবে। ফোর্সগুলো, এই কারণ এই ফোর্সগুলো ইলেকটোরাল পলিটিক্সে কিছু করতে পারছে না, তাই তাদের একমাত্র অস্ত্র হচ্ছে এনআরকি তৈরি করা। এনআরকির মাধ্যমে আপনার যে পলিটিক্যাল কনস্ট্রাক্টটা আছে সেটাকে চ্যালেঞ্জ করে দাও। কেমন, এইখানেই মুশকিল কি হয়েছে, যে আমাদের যে প্রিন্সিপাল অপোজিশন কংগ্রেস, তারা পলিটিক্সের কথা না বলে তারা এনআরকির দিকে চলে গেছে। কেমন, আপনি যদি বলেন যে এই ইলেকশন ভুয়ো, এই কনস্টিটিউশন ভুয়ো, আপনি খেয়াল করে দেখবেন এই লাইনটা বাংলাদেশে বেশ কিছুদিন ধরে চর্চা হতো, যেই হারতো সেই বলতো ওটা রিগড। তার ফল কি, পুরো সিস্টেমটার ওপর কারোর ট্রাস্ট নেই। কেমন, তো এটা কংগ্রেস চর্চা করছে, যেটা আমাদের দুর্ভাগ্য। কংগ্রেস পলিটিক্স করছে না, কংগ্রেস চাইছে এই ধরনের সমস্ত ফোর্সকে নিয়ে আমরা কোনোভাবে চলে আসি। দ্যাট ইজ ডেঞ্জারাস। তো সেই তার ফলে কি হচ্ছে, এটাই ডিজাইন হচ্ছে। যখন আপনি ভোট দিয়ে ভোট করে পেরে উঠবেন না, আপনি বলুন না ওয়েস্ট বেঙ্গলের, আমরা জানি যে
এখানে একবার যে সরকারে এসেছে বেশ কিছুদিন বেশ কিছু থাকে। বছর থাকে। তাহলে আপনি বলুন 2 মাস 3 মাস হলো সরকার এসছে, এখনো পুরো 3 মাস হয়নি পশ্চিমবঙ্গে। হুম। তাহলে একেবারে বিজেপি এগেনস্টে আদা জল খেয়ে এখন কি এখানে কিছু হবে? হবে না। জনমত ঘুরবে না। তাহলে হঠাৎ একটা রাস্তায় হইচই দেখা গেল, একটা প্রজেক্ট করার চেষ্টা করা হলো। আর এখন তো আপনার থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া তিলকে তাল করা যায় এক ধরনের, মানে এমনভাবে দেখানো যায় যেন প্রচুর লোক নেমে পড়েছে। আপনি কটা দেখতে পান, অথচ টেলিভিশন আর অমুকে বসে এত বড় বড় বক্তৃতা, তারপরে ওই আপনার ইউটিউব আর ফেসবুক রিলে হেন তেন যেন ফেটে যাচ্ছে, পুরো একটা আন্দোলনই হয়ে গেল, কিন্তু সেই আন্দোলনটা নেই কোথাও। তো এই যে অস্ত্রগুলোকে ব্যবহার করে একটা ইমেজারি, একটা অপটিক্সের লড়াইয়ের মধ্যে ঢুকছে এনার্কি। এর লাস্ট ফোর্স হিসেবে ইসলামিক ফোর্সদের নেওয়া হতো, তারা সুযোগ খুঁজছে এর মধ্যে ঢোকার। কেমন? তো তারপরে হচ্ছে যেগুলো একেবারে প্রথমে ইসলামিক, তারপরে একেবারে আনকনস্টিটিউশনাল, মানে হচ্ছে ধরুন আপনার ব্যান্ড যত অর্গানাইজেশনস আছে, সেটা লেফটিস্ট হোক আর ইসলামিক হোক, তারা ঢুকে পড়তো, জিহাদি গ্রুপগুলো। কেমন? তারা ঢুকে পড়বে এই যে পাথর মারো, এই যে ট্রেনে বাসে পাথর মারা, আগুন লাগানো, এগুলো তো টিপিক্যাল পিএফআই এর ব্লু প্রিন্টে হয়, ওর তো করে। তো সুতরাং এই ধরনের যে এলিমেন্টগুলোকে তারা ছেড়ে একবার এনার্কিটা সৃষ্টি করে ফেলতে পারলে, যেটা আমরা বাংলাদেশে দেখলাম, এনার্কিটা দিয়ে ওরা এসে ক্ষমতা নেবে। কংগ্রেস যদি যেটা ভাবছে যে আজকে এইটা করে ও আসবে, তা হবে না, কিন্তু পাওয়ার চলে যাবে ওর হাতে। তো এইখানেই, এই কারণে এখানে দেখতে ওপরে শুরু হবে খুব সুন্দরভাবে, খুব ভালো গান গাইবে, ছাইয়া ছাইয়া করবে, তারপরে হঠাৎ একদিন ঢিল পড়বে, পুলিশ যখন রিয়াক্ট করবে। আমাদের দেশে আমরা ল্যাক অফ এবিলিটি, তো আমরা ক্যাপাসিটি দেখতে পেলাম। চললো কি করে পেলেট গান? বিহারে AK-47 থেকে এয়ার ফায়ার হচ্ছে, কোর্ট ব্যবহার হলো কেন AK-47? ননসেন্সের মতো এগুলো। তো এই যে, তার মানে আমার ক্যাপাসিটি প্রবলেমস আছে। তো তা একবার যেই যদি পেয়ে যায়, তাহলেই কিন্তু হয়ে যাবে একটা বিশাল আগুন লাগিয়ে হইচই, পুরো বিয়েটাকে ঘুরিয়ে দাও। সো দ্যাট ইজ হাউ মানে এখানে মোডাস অপারেন্ডি ইজ ভেরি সিম্পল, একটা পুরো ক্রাউড সিচুয়েশন তৈরি করে দাও। প্রতিবাবু, শেষ প্রশ্ন করব, এই যে ধর্মেন্দ্র প্রধানকে শেষ পর্যায়ে গিয়ে ইস্তফাটা দিতেই হলো, এবং এই ককরোচ পার্টিদের প্রাথমিক দাবিই ছিল ইস্তফা দেওয়া, তারপরে তারা আন্দোলন তুলে নেবে বলেছিল, ইস্তফাটা দিতেই হলো। কোথাও কি তাহলে বিজেপি সরকার পিছিয়ে গেল? মানে তাদের 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 সিস্টেম, তাদের যে সিস্টেম বা এডুকেশন সিস্টেম যে কতটা কারাপ্টেড, সেটা কি তারা মানে কোথাও তারা মেনে নিল? না, ব্যাপারটা ঠিক এরকম না। বিজেপি আসার পর প্রথমে 5 বছরে তারা কিন্তু এডুকেশন, পার্টিকুলারলি এক্সাম সিস্টেমগুলোকে ক্লিন আপ করার চেষ্টা করেছে। নিট তো ছিল না, নিট তো 2017 সালে এসেছে। তারা এনইপি এনেছে, নিউ এডুকেশন পলিসি এনেছে, উইচ ইজ ভেরি গুড পলিসি। এবার কি হচ্ছে, যত বেশি সরকারে থাকছে তখন একটা স্ল্যাকনেস তৈরি হয়, তখন নানান কলিউশন নানান জায়গায় তৈরি হয়। তো এখান থেকে তাদের একটা ফ্যাটিক তৈরি হয়েছিল, এইটা আপনি বলতে পারেন। কিন্তু এই যে পেছিয়ে যাওয়া, এই পেছিয়ে যাওয়ার মধ্যে পৃথিবী উদ্ধার হয়ে যাওয়ার মতো এমন কিছু নেই। ফার্ম বিলে সরকার পেছিয়ে গেছিল, তখন ভাবা হলো যে, অনেকে বলতে শুরু করলো সরকার এবার পড়ে গেল। তারপরে কি হলো? সরকার পড়েছে না, সরকার আবার ফেরত এসেছে। কেমন? তো এরকমই এক্ষেত্রেও কিন্তু তাই হবে। এক্ষেত্রেও কিন্তু আমরা যেটা ওপরে মনে হচ্ছে, ধরুন এখনো অনেক কিছু বাকি, পলিটিক্স খুব লম্বা গেম। যেমন ধরুন এই যে পার্লামেন্ট সেশনে এই নেক্সট উইকে FCRA আসছে, এই গোটা ঘটনাটা কেন ঘটেছে তার পেছনে কারণ হিসেবে FCRA বিল হতে পারে, অনেকগুলো জিনিস আসছে, কিন্তু বিল হতে পারে। আর একটা বিষয় যে NTA কে দিয়ে তারা থার্ড পার্টি আউটসোর্স করছে, এই NTA কে দিয়ে এইভাবে কাজ করানো কি এই ধরনের পরীক্ষায় তাদেরকে নিযুক্ত করাটা কতটা যুক্তিযুক্ত? কারণ সরকারি যে বডি, সেই সরকারি বডি কি যথেষ্ট নয় বলে মনে হয়? আপনার পাসপোর্ট কারা করে? আপনার কলকাতায় যে পাসপোর্ট সেবা কেন্দ্র PSK চলছে, এটা কারা চালায়? TCS। আপনার দেশের
যে আপনার দেশের তো ছেড়ে দিন, আমেরিকার যে আহ, ধরুন এয়ারফোর্স বা যত যুদ্ধের সরঞ্জাম সেটা কারা করে, প্লেনের যন্ত্রাংশ কারা করে, সরকার করে। সরকার করছে না বেসরকারি সংস্থা করছে, এটা কোনো বিষয় নয়। এগুলো কোনো ঘটনা নয়। এর মধ্যে পৃথিবীর সব থেকে জটিল জটিল কাজ বেসরকারিরা করে এবং ক্লাসিফাইড ইনফরমেশন সেখানে হোল্ড করে। কিভাবে রেগুলেটেড হচ্ছে টিসিএস একটা, এটা চাল। আপনি বলুন তো কি কি লিক হয়েছে, আপনি যদি খেয়াল করে দেখুন। আইআইটি অ্যাডভান্স যেটা ছিল, সরি ওই বলুন ওই যেটা অ্যাডভান্সড এক্সামটা, যেটা আইআইটি রুরকি হ্যান্ডেল করেছিল, সেটা লিক হয়েছে। সরি, লিক হয়নি, ওটার ক্ষেত্রে একটা সিস্টেম হ্যাক হয়েছিল। এখন এগুলো আবার অনেক ক্ষেত্রে ইস্যুকে বাড়িয়ে দেখানো হচ্ছে। হ্যাকিং 16 বছরের বাচ্চা কি করে করে দিল, দ্যাটস আ নুইসেন্স। এটা লজিক্যাল একটা আজে বাজে কথা বলা হচ্ছে। 16 বছরের বাচ্চাটাই করে। আর আজকের যুগে এডুকেশন ওই ফর্মালিটির কার্ডের মধ্যে আটকে নেই। আমি পিএইচডি করেছি, আমি এমএসসি করেছি, তাই আমি চাকরি বেশি জানি, এটা অ্যাবসলিউট ননসেন্স। স্কিল ওরিয়েন্টেড হয়ে গেছে সবকিছু, হয় স্কিল আছে নেই। আর এই টেকনিক্যাল ক্ষেত্রে মেটা হয়েছে তার ইয়ে কি বিরাট একটা কোনো নিয়ে নেমেছেন নাকি, পিএইচডি ডিগ্রি কোনো পোস্টডক নিয়ে নেমেছিল নাকি জাকারবার্গ? কি, ও তো কিছুই না, ড্রপ আউটস। এরকম পৃথিবীতে বহু ড্রপ আউটস আছে যারা সাংঘাতিক সাংঘাতিক কাণ্ড করেছে, এবং এগুলো আজকালকার দিনে আরো বেড়ে যাচ্ছে। সুতরাং সব সময় একটা হ্যাক হয়েছে মানে এইটা পারলো না তা নয়। আমাদের অন্য জিনিস ভাবতে হবে। উল্টে আমি বলবো সরকারের এই প্রাইভেট এই ধরনের এই সরকারি এই টিপিক্যাল সরকারি পরীক্ষা দিয়ে বসছে, 35 বছর চাকরি করছে, চলে যাচ্ছে, তার এবিলিটি কি আছে? প্রাইভেট সেক্টর তো এবিলিটি ওরিয়েন্টেড, তাকে ছাড়িয়ে দেবে একটা না কাজ না পারফরমেন্স না থাকলে জাস্ট ছাড়িয়ে দেবে। ওদের কি আছে সরকারি যারা করে? এই ব্যুরোক্রেসি। সে ওই বাচ্চাটার টেকনিক্যাল নলেজ, আমি যদি ইনস্টাগ্রাম আমার পছন্দ হয় না, তাহলে ওই ব্যুরোক্র্যাট বুঝতে পারছে ইনস্টাগ্রাম। সুতরাং এখানে ননসেন্সের জায়গাটা এখানে আছে। এই ব্যুরোক্রেসি এইভাবে চলবে না। আপনার ইনস্টাগ্রামের যুগে, আপনাকে এআই এর যুগে আপনাকে সরকারের ইয়েও বদলাতে হবে। আগের মডেলে সরকার চলবে না, এক্সামও আগের মডেলে হবে না। তো দ্যাট ইজ ইট। এটার প্রবলেমটার যেটা নিয়ে কেউ কথা বলছে না, যে দিস ইজ সিরিয়াস, দের ইজ আ সিরিয়াস ব্যুরোক্রেটিক ফেলিওর বিহাইন্ড। প্রধানমন্ত্রী আর এডুকেশন মিনিস্টার এসে ওগুলো ফিক্স করে না, পরীক্ষার যে খুঁটিনাটি জিনিসগুলো, এগুলো করে ব্যুরোক্র্যাটরা। সেখানে ফেইল হচ্ছে, সিস্টেম ফেইল হচ্ছে, হ্যাক হচ্ছে। এটা কি প্রধানমন্ত্রী করবে? কার ওটাকে প্রোটেক্ট করার কথা? বেস্ট অফ দ্য ব্যাংকিং সাইটস, আমাদের কয়েকদিন আগে ব্যাংক অফ বরোদার একটা ডেটা হাইস্ট হয়েছে। কেমন? যারা করেছে তারা ব্যাংক অফ মালয়েশিয়ারও ডেটা হাইস্ট করেছে। সুতরাং এমন নয়। আবার বেস্ট অফ দ্য ব্যাংকস তারা হ্যাকারদের রাখে, পয়সা দেয় যে ভাই তুমি আমার সিস্টেম ব্রেক করো, চেষ্টা করো, ওই করে লট অফ টেকনিক্যালিটিস, ওইসব ছেদ যুক্তি দিয়ে হয়। এটা একদম শেষেই যাব, শেষ রিয়াকশন এই যে পুরো ঘটনাটা নিয়ে আপনার একদম, আপনি অনেক কিছুই বললেন, অনেকটা আপনি অ্যানালিসিস করেছেন। আপনি বলছেন আরও অনেক কিছু ঘটনা ঘটতে পারে এই ককরোচ পার্টি, যেগুলোকে ইস্যু করে সামনে আসবে। তাহলে কি সেই একই বিষয়, যে ফান্ডিং বা ডিপ স্টেটের কথা আসছে, ডিপ স্টেটের ফান্ডিংয়ের কথা আসছে, বা একটা পিছন থেকে একটা বিদেশি ষড়যন্ত্রের কথা আসছে, সেগুলো কি আরও শক্তিশালী হবে আগামী দিন বলে মনে করেন? 100% হবে, 100% হবে। এর আনসার একটাই, আপনার নিজেকে শক্তিশালী করা। আপনি বসে আছেন, দেখুন অনেক লেভেল থেকে নিজেকে চেঞ্জ করতে হবে। আপনি টেকনোলজিতে সব থেকে বেশি চেঞ্জেস আসবে। আপনার সোশ্যাল মিডিয়া, আপনার মেসেজিং অ্যাপস কেন বিদেশি হবে? আপনি সার্ভেলেন্স করতে পারছেন না, তো তাতে কি কথা হচ্ছে? সার্ভেলেন্স করা দরকার, 100% দরকার। সেই অ্যাপগুলো আপনার নয় কেন? তাহলে আপনি কিসের আইটি জায়ান্ট? এত আপনার কোম্পানিরা, আপনি এআই, এটা কিন্তু সরকারের দোষ, ওই আমাদের বাংলায় বলে গভর্নমেন্ট, ওটা নয় কিন্তু ব্যাপারটা। এটা আমাদের একটা মানে পুরো দৃষ্টিভঙ্গির তফাৎ। আমার আইটি কোম্পানিজ আছে, তারা কেন এআই রেভলিউশন মিস করলো? আমি এখনো আমার যে সরকারি যে পরীক্ষা হয়, কেমন, সেখানে কি স্কিল টেস্ট হয়? আজকের যুগের উপযোগী কোনো স্কিল টেস্ট হচ্ছে?
এমন মানে সবার সাংবাদিকতা থেকে আপনাদের সকলের এআই নিয়ে বা নানান জিনিস নিয়ে তার কতটুকু আপনাদের সঙ্গে তাদের ওরিয়েন্টেশন হয়, কথা হয়, কোর্সেস হয়, কিচ্ছু হয় না। তো সুতরাং ইয়েস দের ইজ এ স্কিল ডেফিসিট এবং দ্য ওয়ার্ল্ড ইজ মার্সিলেস, ও আপনাকে শুইয়ে দেবে। হুম। তো সেই একই জায়গার থেকে আপনি ধরুন পরিবর্তন, যেমন একটা বললাম যে এই টেকনোলজিক্যাল আপনার হাতে থাকা উচিত, তা না হলে এটা আজকের দিনে পাওয়ারটা ওর হাতে আছে। শুধু ওখানে নয়, আমরা অনেক বড় বড় জিনিস দেখি না, সেটা হাতের সামনেই আছে। এক মাইক্রোসফট উইন্ডোজ যদি আধ ঘন্টা ট্রেডিং আওয়ারে, শেয়ার ট্রেডিং এর আওয়ারে যদি আধ ঘন্টা ডিসরাপ্টেড হয়ে যায়, দেশ দেউলিয়া হয়ে যাওয়ার মতো সিচুয়েশন হবে। সেটা কে করলো? অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম। আপনি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ইউজ, আপনার ওএস নেই কেন? কেমন? তো এইগুলো একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে সরকারকে জানতে হবে, সুতরাং সরকারকে সার্ভেলেন্স রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম সার্ভেলেন্স, আমি এখানে যা আছি দেখুন, চীনে একটা পার্টি সরকার চালায়, কিন্তু তারা তাদের সিস্টেম তৈরি করেছে যেখানে তলার থেকে ফিডব্যাকগুলো ইমপ্রুভ করতে হবে। কারণ আমি আমি যখন আমি স্কুলে পড়েছি 70-এর দশকে, ঠিক আছে, তো আমার এখনো মনে আছে যে ওখানে এক একটা দশক কেটে যেত, আমার খুব একটা কিছু শার্টের, কিছু জামার টামার কিছু চেঞ্জ হতো, প্যাটার্ন ট্যাটার্ন, পুজোর স্টাইল টাইল একটা হ্যান ত্যান। তো এছাড়া জীবনযাত্রায় কোনো বড় মাপের চেঞ্জ হতো না একটা দশকে। কেমন? আমি সারাটা ছোটবেলা আমার বাবাকে সাইকেল নিয়ে বাস স্ট্যান্ডে যেতে দেখেছি, সাইকেল চালিয়ে, তারপরে একটা স্কুটার কিনতে দেখেছি। কিন্তু এখন সবকিছুই ফাস্ট, তাই জন্যে আমার, আর তাছাড়া দেশটা ছিল গরিব, এখন আমরা অনেক উপরে। আমার আগামী 5 বছরের ভেতর আমাদের পার ক্যাপিটা ইনকাম দাঁড়াবে $4,500। আমাদের দেশে 28টা রাজ্য আছে, তার মধ্যে 11টা রাজ্য তারা কিন্তু উচ্চ মধ্যবিত্ত রেঞ্জের। তো তার এক্সপেকটেশন কি বিহারের এক্সপেকটেশন হবে না পশ্চিমবঙ্গের এক্সপেকটেশন হবে? তার এক্সপেকটেশন আলাদা। সুতরাং আপনাকে সেই এক্সপেকটেশনের সঙ্গে ম্যাচ করতে হবে। আমি জানি না বোঝাতে পারলাম কিনা। এবং আপনাকে আরো রেসপন্সিভ, আরো অ্যাকাউন্টেবল হতে হবে। এই করেছি, আরেকবার পরীক্ষা নিয়েছি বলে বসে আছি, এটা চলে না। অবশ্যই মানে সরকার পরীক্ষা নিয়েছিল, এই ফাঁস হওয়ার পর আবার নতুন করে সেই এক্সাম নেওয়া হয়েছিল। আপনি বললেন শুধু এক্সাম নিয়ে দায় ছেড়ে দিলে হবে না, অনেক সিস্টেমের পরিবর্তন দরকার। এবং যেহেতু এআই এর যুগ, সেখানে টেকনোলজি থেকে শুরু করে অনেক কিছু নতুন করে করতে হবে এবং একদম তলা থেকে। এবং আমাদের ভারতেও অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে যেগুলো নিজেদেরকে করতে হবে, বাইরে থেকে কোনোভাবে আউটসোর্স না করে। একটু যদি বলেন যে মেন কোন জায়গাগুলো, কারণ এটাও আমাদের দর্শকদের বা আমাদের নেক্সট প্রজন্ম বা এখন যে জেনারেশন চলছে বা জেনজি, তাদেরও জানা উচিত যে কোন জায়গাগুলো ধরলে আমাদের ভারতবর্ষ আরও এগোতে পারবে। প্রথম কথা হচ্ছে, এত এমপ্লয়মেন্ট জবার, আপনার দর্শকদের খারাপ লাগবে শুনতে, এত এমপ্লয়মেন্ট দরকার নেই। মানুষকে স্কিল আনতে হবে। আজকের যুগের, নতুন যুগের যেমন পড়ানোর নিয়ম হচ্ছে এআই পড়াবে ছাত্রদের, এর পরের যে প্রশ্নগুলো সেগুলো টিচার আনসার করবে। সুতরাং পড়ানোর পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। আগের মতো গতে বাঁধা জীবন, একটা লোক টাইপরাইটার একবার টাইপ করতে শিখে যেত, ওই টাইপরাইটার ধরে তার বাড়ি পরিবার চলতো, এই গল্পটা আর চলবে না। সিমিলারলি সেই জন্যে সরকারি ফাংশন গুলো সবগুলো বদলাতে হবে। যদি এই বদলগুলো না হয়, আমার এক্সপেকটেশনও থাকবে সেই বদলে। মুশকিলটা হচ্ছে কেউ বলতে পারে না এই করলে চাকরি, হকারকে সরিয়ে দিচ্ছ, তাহলে মানুষ খাবে কি? এই যে ধরনের কনসেপ্টগুলো আমাদের আছে, সেট কনসেপ্ট, যেখানে যেটা ভুলে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে আমি মনে করতে পারি যে না, আমি সরব না। কেমন? কিন্তু টেকনোলজি হচ্ছে জলের স্রোতের মতো, তাকেও থামাতে পারে না, সে মেরে বেরিয়ে যাচ্ছে। সুতরাং এই যে টেকনোলজির সঙ্গে সঙ্গে এই ধরনের মুভমেন্টের চেহারা সবকিছু বদলে যাচ্ছে। তাই জন্য আমি যদি না বদলাই তাহলে কিছুই হবে না, ও আমাকে তুলে উড়িয়ে নিয়ে ফেলে দেবে, ফ্লাডের মতো ফেলে দেবে। এক ছোট উদাহরণ দিলেই শেষ, কথা শেষ হয়ে যাবে। এককালে ভাবা যায় আজকের যুগে যে এককালে টাইপ করার জন্য লোক লাগতো, এখন একটা সিম্পল মোবাইলে ভয়েস টু টেক্সট দিলে পরে ও আমাকে টেক্সট দিয়ে দিচ্ছে। সেটাকে আবার চ্যাট জিপিটি কিংবা জেমিনিতে ফেলে দিয়ে আমি সুন্দর একটা টেক্সট বার করে ফেলতে পারি, 2 মিনিটও লাগবে না।
তো এতগুলো কাজের জন্য এককালে কত ধরনের জিনিস ছিল, তাহলে নতুন মানুষকে নতুনভাবে কাজ করতে হবে, তো নতুনভাবে ভাবতে হবে, তো পড়ার সব কিছুই বদলাতে হবে মানুষের। আমার যেটা মনে হয় যে পশ্চিমবঙ্গে বিশেষত অজ্ঞানতা আছে, তারা চাইছে না সরকারের কাছ থেকে যেগুলো চাওয়া উচিত। স্কুল, আপনি একটা লো টিএফআর স্টেট, 1.6 টিএফআর, 1.5 টিএফআর, চীনের থেকে কম। আপনি চাইবেন সুন্দর স্কুল, ভালো স্কুল, শুধু স্কুল না, এবং সেখানে স্মার্ট বোর্ড, এআই টিচার, হেন তেন সব আসবে, অনেক কিছু বদলাতে হবে এই এই ভাবে। আর আরেকটা হচ্ছে যে পড়াশুনো মানেই ইঞ্জিনিয়ার হতে হবে এরকম নয়। আপনার যদি রাজমিস্ত্রিতে স্কিল খুব ভালো হয়, প্লাম্বিং এর স্কিল ভালো হয়, সেই স্কিল দিয়ে আপনি যেতে পারবেন। আপনি জানেন উড়িষ্যাতে একটা প্লাম্বিং ইউনিভার্সিটি আছে। আমি আরেকদিন এক জায়গায় প্রপোজ করলাম যে ম্যাসনারি ইউনিভার্সিটি করো একটা। তো এরকম আর কি, মানে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ, সরকার হ্যাজ টু চেঞ্জ, পলিটিক্স মাস্ট চেঞ্জ, তা না হলে আমরা কিন্তু টিকতে পারবো না যে যুগটা আসছে তাতে। অসংখ্য ধন্যবাদ প্রদীপ দা।